এন্ট্রিতে বেসিক স্যালারি একটা লিমিট আমরা ঠিক করতে চাই। এরপরে পরবর্তীতে আপনারা ইনক্রিমেন্ট যেভাবে দিবেন আপনাদের পরবর্তীতে পেশাদারিত্বের জায়গা থেকে, পেশাগত অভিজ্ঞতার জায়গা থেকে যেটা আপনারা বৃদ্ধি করার করবেন। কিন্তু একটা এন্ট্রি পয়েন্টে যদি আপনি 12,000, 13,000, 15,000 এই বেতনে আমরা মনে করি না সাংবাদিকদেরকে এইভাবে আমরা রেখে যেতে পারি। এই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রমিস ছিল অন্তত মিডিয়ার জায়গাতে দুইটা প্রমিস। একটা হচ্ছে নেগেটিভ প্রমিস, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে দৌরাত্ম, ফ্যাসিস্টদের যে দৌরাত্ম, সেটা কমানো। আমরা এটাতে খুব সফল হয়েছি, এটা আমি বলতে পারবো না, চেষ্টা করেছি যতটুকু করা যায়। কিন্তু আমরা যেহেতু শেখ মুজিবের মতো মিডিয়া বন্ধ করে দিতে চাই না, এবং কালো যে অধ্যায় বাংলাদেশের যে 4টা পত্রিকা বাদে কোনো পত্রিকা থাকবে না, ফলে আমরা কোনো মিডিয়া বন্ধ করি নাই, বরং আমরা মিডিয়া নতুন লাইসেন্সের ব্যবস্থা করার চেষ্টা করতেছি, যাতে নতুন মিডিয়া লাইসেন্স হয়, নতুন নতুন মিডিয়া আসে, কম্পিটিশন থাকে মার্কেটে। একটা কম্পিটিশনের মাধ্যমে একটু আগে যে আলোচনা হচ্ছিল, আমরা গুড অ্যাপল আনতে চাই, ব্যাড অ্যাপলগুলো যাতে চলে যায়, এবং যারা আসলে এই কম্পিটিটিভ মার্কেটে থাকতে পারবে না তারা চলে যাবে। এখন এই কম্পিটিটিভ মার্কেটে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কন্টেন্ট এবং রিপোর্ট। এটা যদি ভালো করা যায়, আমরা আশা করি যে সংবাদ মাধ্যম টিকে থাকবে। অবশ্যই এখানে কিছু যারা বড় বড় ব্যবসায়িক গ্রুপ আছে তারা একটু বেশি প্রিভিলেজ পাবে, কারণ তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে। বাট আমি মনে করি ভালো সাংবাদিকতাও মানুষ পছন্দ করে, ভালো কন্টেন্ট, ভালো রিপোর্টেরও চাহিদা আছে বাংলাদেশে। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে এই সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো বাস্তবায়ন আমরা আগামী 1 মাসের মধ্যে যতটুকু ক্যাবিনেটে নেওয়া যায় সেটা দিব, আর বাকিটা আমরা আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনায় বা ইন্টারনালি আমরা করবো। টেলিভিশন এবং নিউজ পেপারগুলোর মধ্যে ক্ষেত্রে আমরা যেই সরকারি যে সুবিধা, এটা আমরা অবশ্যই বৃদ্ধি করতে চাই খুব শীঘ্রই। কিন্তু মালিক পক্ষকে এবং সম্পাদকদেরকে এই জায়গাতে আসতে হবে যে তারা সাংবাদিকদেরকে সুবিধা বাড়াবেন আর সাংবাদিকদের সুবিধা বৃদ্ধি করবেন। আর আমাদের যেই অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোকে আমরা একটা রেগুলেশন ঠিক না, কিন্তু আমরা একটা নীতিমালার অধীনে নিয়ে আসতে চাই। নীতিমালাটা আইন না, কিন্তু এক ধরনের ডাইরেক্টিভস, নির্দেশনামূলক, অ্যাডভাইজরি। ফলে ওইটা আপনারা ফলো করতে পারেন, ওখানের জন্য অবশ্যই ফাইন হবে না, জরিমানা হবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটা রাষ্ট্রীয় নীতিমালা হিসেবে এটা থাকলো, আপনারা দেখবেন। পরবর্তীতে হয়তো আইন হতে পারে, কিন্তু আমরা হয়তো নীতিমালার দিকেই নীতিমালা করে রেখে যাব। তো এই হচ্ছে আমার দিক থেকে ব্রিফ। এখন আপনারা যদি প্রত্যেকটা বিষয় যদি জানতে চান প্রশ্ন করতে পারেন, এবং আমি আজকে চাই উত্তর দিতে। যে কোনো রিলেভেন্ট প্রশ্ন আমার মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে রিলেটেড। আমরা একজন প্রশ্ন করব, আমাদের হাতে সময় আছে। আমরা একজন প্রশ্ন করব এবং একজনের মধ্যে আরেকজন প্রশ্ন করব। আমরা শৃঙ্খলের মধ্যে থাকব। জি, কালাম ভাই। অবশ্যই তথ্য মন্ত্রণালয় সম্পর্কে, এবং আগেই তো উনি বলেছেন যে অবশ্যই তথ্য মন্ত্রণালয় এবং এই সমস্ত গণমাধ্যম সংক্রান্ত। আমার নাম আবুল কালাম, আমি নয়াদিগন্ত পত্রিকায় আছি। আমি নয়াদিগন্ত পত্রিকায় কাজ করি সিনিয়র রিপোর্টার হিসাবে। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা এটা আপনারাও জানেন ভালো করে যে বাংলাদেশে এমন কিছু পত্রিকা আছে যেগুলা পত্রিকা বলে মাস হেডটা চেঞ্জ করে বাকি বডি একই থাকে এবং এই পত্রিকা রেগুলার থাকে, এবং সেই পত্রিকাগুলো আমরা দেখছি যে সরকারি বিজ্ঞাপনও পায়, পুরোপত্রও পায় এমন পত্রিকাও। অথচ আমি একজন সংবাদকর্মী হিসাবে মনে করি যে সেসব পত্রিকা তারা রাষ্ট্রগুলোর মধ্যেই লাভবান হয়, ক্ষতিগ্রস্ত হয়। তো এইরকম পত্রিকার বিষয়ে আপনাদের অবস্থান কি, সেটা একটু পরিষ্কার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে যে আইপি টেলিভিশন, অনলাইন টেলিভিশনের জন্য অনেকে আগ্রহ প্রকাশ করছে। অনলাইন টেলিভিশনের জন্য কেউ যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কোন নীতিমালা আপনাদের আছে কিনা, এটা একটু পরিষ্কার করবেন। আর আরেকটা বিষয় হলো প্লিজ দুইটা, অনেকে কোশ্চেন করবে, দুইটা কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, আমরা কি একটা একটা করে আগাবো? হ্যাঁ, একটা করে আগে, নাহলে জমে যাবে। আর আরেকটা হচ্ছে আপনারা বিরক্তি করেন না, যেটা প্রশ্ন উত্তর আছে সেটা তো আপনারা করবেন না আশা করি। সেটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে পত্রিকা যেগুলো প্রকাশিত হয় না এবং যেগুলো মাস্টার পরিবর্তন করে বাকিটা ইয়ে করে, আমাদের অলরেডি লিস্ট করা শেষ। আমরা গত 3 মাসে এই কাজটাই করতেছিলাম নীরবে। তো আমরা এখন রেডি। যদি আপনারা সমর্থন দেন তাহলে আমরা হচ্ছে যেটা গত 1 বছর ধরে
একদিনও চাপায় নাই যেসব পত্রিকা, জাস্ট হচ্ছে যখন ডিএপি ইন্সপেকশনে যায় তখন হচ্ছে একটা কপি 2টা কপি দেখানো হয়। আমরা ওগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব, শীঘ্রই ব্যবস্থা নেব যদি মিডিয়া আপনারা সাপোর্ট দেন। যদি না এরকম হয় যে আমি করলাম এটা, পরে বললেন যে আসলে মিডিয়ার বিরুদ্ধে চলে গেছে তথ্যমন্ত্রী, যদি না এটা হয় আর কি, আপনাদের সাপোর্ট লাগবে। শুধু অনলাইন রিলেটেড পুরা জিনিসটাই, যেহেতু আমরা বললাম যেটা আইসিটি ডিভিশন এবং পিএনটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির সাথে বসে আমরা ঠিক করতেছি, তো ওইটার আওতায় এটা আসবে, আইপি টেলিভিশন আসবে। এবং বোধহয় আমরা আমাদের বিগত যিনি উপদেষ্টা ছিলেন, সাবেক উপদেষ্টা, উনি একটা দিয়ে গেছেন, তো আমরা এটাও পর্যালোচনা করবো। আমাদের একটা কমিটি আপনারা দেখেছেন রিসেন্টলি হয়েছে তথ্য মন্ত্রণালয়ের রিলেটেড অ্যাডভাইজারি কমিটি, ওটা ওই কমিটিতে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আমরা আইনের জায়গা বা নীতিমালার জায়গাটা, যেটা আইসিটি ডিভিশন এবং পিএনটির সাথে যে আলোচনাটা চলতেছে পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের সাথে, সেটা অনুযায়ী আমরা আগাবো। আমি আলাদা আর্টিকেলে কাজ করি। ব্যাংকের যে ভঙ্গুর দশা, এই জন্য বলা হয় যে অতিরিক্ত ব্যাংক দেওয়ার কারণে এটা ভঙ্গুর দশা হয়েছে, এবং গণমাধ্যম সূত্রে একই কথা বলা যে এই বাংলাদেশের যে বাজার ব্যবস্থাপনা রয়েছে এর সাথে যত সংখ্যক গণমাধ্যম, অনলাইন পত্রিকা, টেলিভিশন আছে, আসলে এতটুকু প্রয়োজন নেই। এই বাজারে আরো অল্প টেলিভিশন হলে কিংবা আরো অল্প পত্রিকা হলে হয়তো সেটি সাস্টেনেবল হতো। তো এটার সাথে যুক্ত হয়ে যায় আবার আপনার সাংবাদিক হিসেবে যাত্রার যে জায়গাটা, এখন যেটি বলা হয় যে পড়াশোনা না জানলেও সাংবাদিক হওয়া যায়, অষ্টম শ্রেণী পাস কিংবা প্লিজ কোশ্চেনটা করেন। তো এই জায়গাটা আসলে এই ওভারঅল আপনি বলছেন প্রচার সংখ্যাটা কমিয়ে বিজ্ঞাপনটা বাড়ানো, কিন্তু পত্রিকা কিংবা গণমাধ্যমের সংখ্যাটা নিয়ন্ত্রণে রেখে সাস্টেনেবল করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কি? এবং সাংবাদিকদের স্টার্টিং এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিষয়গুলো করার পরিকল্পনা আপনারা দিয়ে যাবেন কিনা? আমি একটা কথা নিশ্চিত করে বলতে পারি, যেটা হচ্ছে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার চাইতে আসলে আমিও সাংবাদিকতার চেষ্টা করেছি, একটা 2টা হাউসে কিছুদিন কাজ করে ছেড়ে দিয়েছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমি যে সাংবাদিকদেরকে আমি পড়েছি, বিশেষ করে আদাল সামাদ থেকে শুরু করে সিরাজুল হক, সিরাজুল ইসলাম বিবিসি যিনি আছেন, আপনি যে কোনো সাংবাদিকের, এবং ওই যে আমাদের মমতাজ আছে না, মমতাজউদ্দিন, মোনাজাতুদ্দিন, ইয়েস, আপনি যাদেরই লেখা পড়েন না কেন, আত্মজীবনী পড়েন না কেন, সাংবাদিকদের যে আত্মজীবনী গুলো আছে, যেগুলো আমি পড়েছি বা আরো হয়তো আছে, আর ওখানে এরকম কোনো কিছু নেই যে বিএ ডিগ্রি লাগবে অথবা মাস্টার্স ডিগ্রি লাগবে। মূলত সাংবাদিক মানুষ হয় হচ্ছে যে ওই অনুসন্ধিৎসার জায়গা থেকে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের সাংবাদিকরা এখন, আগেকার সাংবাদিকরা যে অর্থে পড়াশোনা করতেন, বিশেষ করে বিচিত্রা পত্রিকা যদি আপনারা খেয়াল করেন, বা আমাদের আরো অনেকগুলো পত্রিকা যেগুলো ছিল, এই অর্থে এখনকার সাংবাদিকরা হয়তো ওই পড়াশোনা জায়গাতে নেই। তো আসলে ব্যক্তিগত পড়াশোনা এবং আসলে দুনিয়াকে জানার আগ্রহ, এটাই আমার কাছে মনে হচ্ছে সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। এবং এখানে অধিকাংশ সাংবাদিক যারা আমার সামনে বসে আছে, এরা অধিকাংশই সাংবাদিকতা ডিপার্টমেন্টের শিক্ষার্থী না, বরং বাইরে থেকে আসা। বলে অবশ্যই আমি মনে করি যে একটা সাংবাদিকতার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ অনুসন্ধিৎসা এবং আগ্রহ থাকা দরকার, পড়াশোনার আগ্রহ থাকা দরকার, জানার আগ্রহ থাকা দরকার। এট দ্য সেম টাইম হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আমরা এখন এটা ঠিক করে দেওয়ার পক্ষপাতী না, কিন্তু আমার মনে হয় যে এরকম কেউ নেই যে 8 পাস এসে কোন একটা বড় পত্রিকায় সাংবাদিকতা করতেছে, এরকম বোধহয় বাস্তবতা নাই। তো এই বিষয়টা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সাংবাদিকতার মান এবং সাংবাদিকদের যোগ্যতা, নিজেদেরকে যোগ্য করে তোলার জিনিসটা। আর আরেকটা বিষয় কি বলছিলেন আপনি, প্রচার সংখ্যার বিষয়টা বা পত্রিকাগুলো বন্ধের বিষয়টা। আমার কাছে মনে হচ্ছে যে পত্রিকা যেগুলো আছে এবং যেগুলো হবে সামনে, আপনি পত্রিকা বা অনলাইন বন্ধ করতে পারবেন না, বা টেলিভিশন চ্যানেল বন্ধ করতে, এটা নতুন আসবে। আপনি টেলিভিশন চ্যানেল অনেকগুলো রুগ্ন দশায় আছে, এটা চলে যাবে, নতুনগুলো আসবে। আপনি এটা কম্পিটিটিভ মার্কেট রাখতে হবে। এটা যেহেতু প্রাইভেট ইনিশিয়েটিভ, আপনি সরকার থেকে ঠিক করে দিতে পারবেন না। আপনি যদি ধরেন দৈনিক বাংলা, বিচিত্রা, যেই একটা সিস্টেম ছিল আমাদের প্রথম দিকে, ওইটা যদি আপনি করতেন, আপনি বলতে পারতেন যে আমি এই পত্রিকাগুলো রাখবো। এটা যেহেতু ওইভাবে হচ্ছে না, এটা পুরাটাই প্রাইভেট ইনিশিয়েটিভ। যারা এই প্রাইভেট ওনারশিপে এটা করবে তাদেরকে আসলে সুযোগটা দেওয়া যাবে। এই জন্য আমি বলছি যে মানের জায়গা থেকে আপনারা ঠিক করেন যে মান বাড়ানোর বিষয়টা, কন্টেন্টের মান, রিপোর্টসের মান, কিন্তু আপনি পত্রিকা আসলে বন্ধ করতে পারবেন।
আপনি এখানে বন্ধ করছেন, এখন তার পত্রিকা দিয়ে চলতেছে না। এখন হচ্ছে যে অনেকগুলো আউটলেট আছে বিদেশ থেকে চালাচ্ছে, তো বিদেশ থেকে চালালে এটা বাংলাদেশের অডিয়েন্স এটা দেখতেছে, শুনতেছে, তো ওরা কিন্তু বসে নেই। মানে আপনি অনলাইনেও এখন যেই পরিমাণ আছে এটা কিন্তু থেমে নেই, বলে আপনি চাইলে এই পত্রিকাগুলো বন্ধ করে দিলে যে এটা বন্ধ হয়ে যাবে এরকম না। আর সরকার থেকে আসলে এরকম উদ্যোগ নেওয়াটা আমি মনে করি না ন্যায্য আর কি এই সময়ে এসে। শিশির, আমার নাম জুনায়েদ, আমি কৃষি মন্ত্রণালয়ে কাজ করি। সামনে নির্বাচন তফসিল হবে, আপনারা প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের নির্দিষ্ট সময় ধরে আপনারা অবসরে যাবেন। নির্বাচনে আপনার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আমাদের বর্তমান বিষয় এখন হচ্ছে এআই বিষয়। এখন আপনি এখানে প্রোগ্রাম করছেন, সালে ভাই বা শফিকা পাশে বসা, একজন যদি বাম পাশে একটা এআই বসায় দেন, আমাদের আমি ডান পাশে যদি ওবায়দুল কাদের, তো এই জিনিসটা আগামী নির্বাচনে যে প্রোপাগান্ডার বিষয়, গুজবের বিষয়, এই গুজবটা প্রতিরোধ করার ক্ষেত্রে আপনার মন্ত্রণালয় কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, এবং জনগণের সবচেয়ে বড় দাবি হচ্ছে যে এই গুজব প্রতিরোধ করার জন্য যে বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচন, এই প্রতিরোধটা আপনারা কিভাবে করবেন?